স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল্ট বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকের কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল্ট বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন। সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি। সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। আর কি চাই তার? অনুর খুব ক্লান্ত রাখছে। রাত দুরাত ঘুমাতে পারেনি সে। সাদাত ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনও ভোর, কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুম প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে। তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু এক গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে এসেছে। স্পিকারে আবারও সে সুরেলা কণ্ঠ ভেসে এলো। তারা দুবাই পৌঁছে গেছে। এরপর সেখান থেকে সোজা কানাডা। আরও বেশ কিছু সময় অনু পাশের সিটে তাকিয়ে দেখল সাদাত ভাই ঘুমোচ্ছে, মুখ হাঁ করে। এটা তার অভ্যাস। অনুর খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ থাকলে গল্প করতো, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেলের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পরে সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে। তারপর অনু আবার বইয়ের দিকে মনোযোগ দেয়। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করলো। লম্বা একটা জার্নি ছিল। সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই সাদাত ভাই আর্মর ভেঙে আমার ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। বিমান থেকে পাটা কানাডা মাটিতে রাখতে শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনু ভিতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল। অনু বুক ভরে একটা নিঃশ্বাস নিল আর মনে মনে বলল, তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালি আবার ছড়াচ্ছে। নাম উইনিপেগ জেমস আর্মস্ট্রং রিচার্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সাদাতের কথা মতো তার চাচা চাচি সত্যি খুব অমায়িক, খুব ভালোভাবে সমাদর করলো তাদের। আর সাদাতের কাজিন নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকলো। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। আস্তে না আসতেই অনুকে সবাই আপন করে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতেই অনেক জার্নি করে এসেছে, বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করলো না। প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বের হলো না। আর সাদাতও তার চাচা চাচিকে সব কিছু খুলে পড়ল। তারা অনুর সাথে ঘটে যা সব কিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো। পরের দিন সাদাত ইউনিভার্সিটিতে গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল। তারপর বাড়িতে চলে এলো। ঘোরাঘুরি আর আড্ডার মাধ্যমে 7 দিন চলে গেল। সাদা যাওয়ার সময় অভ্যাসবশত এক গাদা উপদেশ দিয়ে গেল আর অনুকে তার চাচা চাচির কাছে রেখে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যে কেটে গেল। দুজন বাঙালি ফ্রেন্ডও পেল, একজন ইন্ডিয়ান। তাছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকজন ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারা দিন গল্প আড্ডায় মেতে থাকতো। অনু আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না। কোনো রকম প্রয়োজন হলে তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করতো। অনুর চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকে অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয় খুব ভালোভাবে হ্যান্ডেল করতো। সে সম্পর্কে ভয় পায় আর কারোর সাথে জড়াতে চায় না সে। দিন এভাবে যেতে লাগলো। ভার্সিটি ফ্রেন্ড, নেহার সাথে আড্ডা, পড়ালেখা, মা বাবার সাথে কথা বলা আর সাদাত ভাইয়ের উপদেশ, সব কিছু মিলে অনু দিন বেশ ভালোই কাটতে লাগলো। শুধু মাঝে মাঝে সাফিনের কথা মনে পড়লে বুকে চিনচিন ব্যথা হতো। দেখতে দেখতে অনু ডেলিভারি টাইম হয়ে গেল। অনুর মা অনু ডেলিভারি 1 মাস আগে কানাডা আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সে তাদের চাচি দিল না। অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশন রুমে যাওয়ার আগে একবার হলো সাইনের মুখ দেখতে খুব ইচ্ছা করেছিল। যদি আর না দেখা হয় আর বেঁচে না ফেরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হলো।
এ সময় সাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইতো। তারপর সেদিনের কথা ভেবে অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল, কারণ সাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখলো অনন্যা। অনন্যা অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই এই নাম রাখা। কয়েক মাস পরে তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল এবং তার বাবাকেও একেবারের জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠলো, কোনো ছোট সংসারে গড়ে উঠলো। বাবা মা আর মেয়েই তার দুনিয়া, যেখানে সাফিনের কোনো অস্তিত্ব নেই। সবারই অতীত থাকে, সে অতীতে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়। সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবন এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ এভাবে মানুষকে তৈরি করেছেন, তা না হলে কষ্টে মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতি হারাতো। 4 বছর পর অন্যতার জীবনে এগিয়ে গেলেও সাফিন এগোতে পারেনি। সময় বহবন, তার সাথে সাথে মানুষের জীবনও। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবারও অনুর কাছে গিয়েছিল, তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনু বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিন রাত ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারল অনু লেখাপড়ার জন্য বিদেশে গিয়েছে। তারপর থেকে সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিন রাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকলো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল, আবার অফিস জয়েন করলো। কিন্তু রাত হলে অনু স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটাতো। সে দিন রাত অনুর কথা ভাবে আর তার বাচ্চার কথা ভাবে। নিশ্চয় তার সন্তান পৃথিবীতে এসেছে, সে কি ছেলে নাকি মেয়ে? সে কি তার অনুকে আত্মার সন্তানকে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে সাফিনেমা প্রায় তাকে বিয়ের কথা বলে, মেয়েদের ছবি দেখায়, কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে। অনু ছাড়া তার মনে অন্য কারোর জায়গা হবে না। অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে। কিন্তু সাফিনার অন্য কাউকে ঠকাতে চায় না। একবার ঠকানোর ফল সে হারে হারে পাচ্ছে। নিজের সন্তান থাকতেও আজ 4 বছরে সে তার মুখ দেখতে পারেনি, বাবা ডাক শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? তার সবই তার কর্মের ফল। সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তার সাফিনের থেকে ভালো হয়তো কেউই জানে না। তারপরও সে সেদিন অনুর চরিত্র নিয়ে কথা বলেছে। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কী বলে ফেলেছে। অনুর চরিত্রে ডাক দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করেছে সাফিনকে ছাড়ানোর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে টাকার অফার করেছে, কিন্তু 2 দিনের আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে। অনু তার থেকে দূরে চলে গেছে। অনু যাওয়ার 1 বছর পর সাফিন তখন স্বাভাবিক ছিল। হঠাৎই অফিসে যাওয়ার সময় ইরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটার আগের মতো নেই, অত মেকআপ নেই, মুখে সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে। চোখের নিচে কালো চেহারা, আর আগের মতো লাবণ্য নেই, কেমন যেন মিলিয়ে গেছে। ইরাকে দেখে সাফিন সৌজন্যতার খাতিরে ডাক দিল। প্রথমে ইরা তাকে দেখে না দেখার ভান করলো, কিন্তু সাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌনুর জন্য তার খাতিরে মুচকে হাসি দিল। সাফিনে প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি, পাপের ফল ভোগ করছি। পারলে আমাকে মাফ করে দিও তোমাকে ঠকানোর জন্য। আমি চাইনি তোমাকে ঠকাতে, কিন্তু কিভাবে জানো সব কিছু চেঞ্জ হয়ে গেল। সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি ধোকা না দিলে তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা, এখানে কেন আর এই অবস্থায়? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আয়াজকে বিয়ে করি। সব কিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের মা বাবা নাতি নাতনির মুখ দেখতে চাইছিল। আমারও কোনো সমস্যা ছিল না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম, সংসারের সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরেও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তার দেখালাম। সেখান থেকে জানতে পারলাম আমি আর কোনোদিন মা হতে পারবো না, কারণ এর আগে আমি 2বার অ্যাবর্শন করিয়েছি। ভুল অপারেশনের কারণে দ্বিতীয়বার আমার জয়নারু কেটে ফেলা হয়েছে। এরপর থেকে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আজ আমার সাথে খারাপ ব্যবহার করতো, গায়ে হাত তুলতো, আমাকে সহ্য করতে পারতো না, এমনকি তার মা বাবাও না। এরপর একদিন আমাকে ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি।
তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে প্রচুর মারে, তারপরেও কিছু বলিনি। তার পরের দিনই আজ একটা মেয়েকে বিয়ে করে আনে। এখন সতীনের সংসার করি। একবার মা বাবার কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি। তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাই কম কি? থাক না, অন্য কাউকে নিয়ে ভালো। আসি, ভালো থেকো। পারলে মাফ করে দিও, আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন সাপের শুধু দাঁড়িয়ে ইরার কথাগুলো শুনছিল, আর শেষ কথাটা মাথায় বারবার আসছিল। ইরা তো তবু তার ভালোবাসাকে চোখের সামনে দেখতে পায়, আর সাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষা আছে, অনুর অপেক্ষায়। ফিরে না আসুক, অন্তত মাফ করবে। সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজেছে সাফিন, খুব করে দেখতে যাচ্ছে তাকে। অন্য একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবৎ। সেখানেই তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসলো। ভিন দেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিড়ে ফিরে, তেমনি একটা সময় সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার সিএনজিওর বাংলাদেশে একটি শাখা রয়েছে, সেখানে তার ট্রান্সফারে আবেদন করেছে এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়েনিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রাখলো এবং অনু সেখানে শাখাওয়াত চাচা, মণিমা, সাদাতের চাচা চাচি ও নেহাকেও ইনভাইট করলো। সাদাতের চাচি মালিয়া অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে। প্রেগন্যান্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনু তাকে মায়ের মতো দেখে আর তাকে মণিমা বলে ডাকে। ফেয়ারওয়েল পার্টি অনু বাড়ি গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ আর হালকা রঙের একটি লিপস্টিক ও হাতে কাচের চুড়ি। আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটি ফ্রক। তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্যা দেখতে একদম মায়ের মতনই হয়েছে, কিন্তু গায়ের রঙটা পেয়েছে সাফিনের ধবধবে সাদা, আর চেহারার প্রচণ্ড মায়া। তার সাথে দুষ্টু অনেক, সারা ঘর মাতিয়ে রাখে। আর দুষ্টুমি আর পাকা পাকা কথায় মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসা ফিরলে তাকে জাপটে ধরবে, এটা ওটা জিজ্ঞেস করবে, তার মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়া থাকার কারণে অনন্যাকে একদম ফরেনার মনে হয়। সে কিছুটা ইংলিশও বলতে পারে। ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলে সে। এখনও অনন্য তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর সে তার দিকে দৌড়ে যায়। অন, আস্তে দৌড়াও বাবা, পড়ে যাবে তো। Hello, Rain. How are you? I am fine, but I will miss you after you leave. By the way, you looking so pretty. Thank you. I'll miss you too, Rain. অনু তার মেয়েকে সংক্ষেপে অন বলে ডাকে। এরই মধ্যে হঠাৎই রেইন তার বাবা তাকে ডাক দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল, আর বাবা হাসি মুখে তাকে কোলে নিল, আদর করতে থাকলো। এসবের দিকে একভাবে তাকিয়ে রাখলো অনন্যা। বিষয়টা লক্ষ্য করলো অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল, আর অনন্যা অনুকে জড়িয়ে ধরল। অনন্যার বয়স 3.5 বছর। বেশ কিছু না বুঝলে বাবা কি তা বোঝে। মাঝে মাঝে বাবার কথা বলে, জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটি গিফট দিয়ে যায় অনুকে। অনন্যার ফ্রেন্ডও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সব কিছু গোছগাছ করতেই 1 সপ্তাহ চলে যায়। তারপর তার সাফিনের চাচা চাচির থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদা তার সৎ এয়ারপোর্টে এসেছে অনুকে রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার আগে অনন্যা কোল থেকে নেমে দৌড়ে যায় সাদাতের কাছে। সে তার সাদাত মামাকে ভালোই চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যাকে অনু বলে দিলে সাদাত অনুকে বকে দেয়, তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সিদ্ধার্থ। কোত্থেকে একজোড়া ছোট ছোট হাত পা তাকে জাপটে ধরে। পেছন ফিরে দেখে তার ছোট্ট পরী। কেমন আছে আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। খুব ভালো। তুমি কেমন আছো, মামাই? আমি তো বিনতা চাচি। তো বলো তো, আসার সময় মা তোমাকে বিরক্ত করেনি তো? একদম না, শুধু একবার বকুনি দিয়েছিল। কি এত বড় সাহস! আমার প্রিন্সেসটাকে বকুনি দেয়? আজ ওর একদিন কি আমার একদিন। বলেই মুচকি হেসে অনন্যাকে কোলে তুলে সামনে তাকায়। অনু এবং বাকি সবাইকে আসতে দেখে সেদিকে আগায়। আগে থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়ে গেছে অনু। চেহারায় আগের মতো আর দুষ্টুমির ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যাকে অনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো?
না বাবা, কোনো সমস্যা হয়নি। আপনারা হয়তো বেশ ক্লান্ত, চলুন যাওয়া যাক, এখানে থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিশ্রী দেখতে হয়েছিস কেন? খাবার মজা পেয়ে কি সারাদিন খেতি নাকি? কাজকর্ম কিছু করতি? কি হাল করেছিস নিজের? দেখলে মোটা মানুষও লজ্জা পাবে। এবার ওর রাগ উঠে গেল। কি সমস্যা লোকটার? সব সময় খোঁচা দিয়ে কথা বলতে হবে। কি মোটা হয়েছে সে? মাত্র 60 কেজি তার ওজন। বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটার কোনো দিন ভালো হলো না। তাই সে আর কথা না বলে মুচকি হাসলো। হঠাৎ তার ছেলে, পেছন থেকে একটা 7-8 বছরের ছেলে বেরিয়ে এলো। অন্য তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না। এ তো সাত। সে তাকে হাতের ইশারাই করলো সামনে আসার জন্য। সাত তার পিমনের ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। অন্য তাকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমি তোমাকে খুব মিস করতাম। আমিও তোমাকে খুব মিস করছি সোনা। এতক্ষণ সবকিছু দেখছিল অনন্য। তার মাকে অন্য কেউ জড়িয়ে ধরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। ছাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। কে তুমি? আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকে ভালোবাসে? আমি আমার পিমনিকে জড়িয়ে ধরেছি। তুমি কি ছোট পিচ্ছি? আমি পিচ্চি নই, ওকে? আমি মাম্মাস বিগ গার্ল। পিমনি, সেটাকে সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়া শুনে মিঠুমেট হাসছিল। তারপর অনু বলল, সাদ বাবা, ও হচ্ছে তোমার বোন অনন্য। আর অনন্য সাদ তোমার বড় ভাই হয়। তার সাথে ভালোভাবে কথা বলো। ভাইয়াকে হাই বলো। আমার এমন পচা ভাইয়া লাগবে না। আমার মাকে নিয়ে যায়। আমারও তোমার মতো পচাবন লাগবে না। তারপর বহু কষ্টে তাদের দুজনের ঝগড়া থামে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকে 7-8 লোক দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনোরকম ফ্রেশ হয়ে যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদাত ডিনারের ব্যবস্থা করতে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নির পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। সাফিনা কয়েক বছরে অভ্যেসবশত প্রায় রাতে অনুদের বাড়ির সামনে যায়। যদি ওনার সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানি সাফিনের মন বাড়িয়ে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর সাথে দেখা মিলবে। তাই দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর সাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে। অনু ঘরে বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারা রাত শোয়ার দুচোখের পাতে এক করলো না। এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে। যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল 9টা পার হওয়ার পরে অনুর দেখা মিলল না। হঠাৎ কোত্থেকে একটা বল এসে সাফিনের পায়ের কাছে থাকলো। সে বলটা হাতে তুলতে একটা 3 থেকে 3.5 বছরের বাচ্চা মেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। তুমি আমার বলটাকে হাতে নিয়েছো কেন? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার্স? সাফিন নিচু হয়ে বাচ্চাটি গাল টেনে দিল। ওফো, ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। তা কি নাম তোমার? আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছেন ডোন্ট টক উইথ স্ট্রেঞ্জার্স। কেন জানো সাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো তাহলে নিশ্চয়ই ও সমান বড় হতো। হঠাৎ কে একজন বাচ্চাটিকে ডাক দিল। বাচ্চাটি স্বপ্নের হাত থেকে বল নিয়ে তাকে বাই বাই দিয়ে চলে গেল। আর সাফিন বাঘরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা নানু ভাই বলে ডাক দিয়েছে। সাফিনের যা বোঝে তা বুঝে গেছে। এতক্ষণ যার সাথে কথা বলছিল অথচ তাকে চিনতে পারলো না। সাফিন ভাবলো আপাতত তা বাড়ি যেতে হবে। অনেক কাজ পড়েছে। বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না। সে তো আমাকে জড়িয়ে ধরে বারবার বলছে, মা, অনুরা ফিরে এসেছে। জানো, আমার একটা মেয়েও আছে। একদম বাচ্চা পুতুল, কি সুন্দর করে কথা বলে। আমাকে কি বলে জানো? মা নিষেধ করেছেন স্ট্যান্ডার্ডের সাথে কথা বলতে। চেহারা একেবারে অনুর মতো, টুকটাক করে হাঁটে, কথা বলে। মা, ও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। তার মা প্রতি উত্তরে কিচ্ছু বলল না। বাড়ি এসে প্রথমেই সে অফিস থেকে ছুটি নিয়ে নিল। অনুর সাথে কথা বলতে হবে তার। একবার হলো মাপ চাইতে হবে। তার জন্য সুযোগ আর সময় দুটোই প্রয়োজন।